আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলী হোসেন, এসএসসি নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন গণিত বিষয়ের অধ্যায় নম্বর 2। আর আজকে আমরা অধ্যায় 2 এর এমসিকিউ সমাধান করব। তো প্রথমত আমি এখানে লিখে রেখেছি বিষয়গুলো। তো আমরা এই অধ্যায় নম্বর 2 এর যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, যে এই ক্যাটাগরির এমসিকিউগুলো অধ্যায় 2 থেকে আমাদের প্রশ্ন আসে এসএসসি এক্সাম বা আমাদের যে ফাইনাল পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে আসে আর কি। তো প্রথম যে পদ্ধতি বা প্রথম ক্যাটাগরির এমসিকিউগুলো হলো যে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তার মানে আপনাকে এই ধরনের সেট গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া থাকে, যে এই সেটটা হচ্ছে কি পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ এই এক ক্যাটাগরির কিছু এমসিকিউ আসে পরীক্ষায়। আরেকটা বিষয় হচ্ছে এই যে উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট, এদের সংখ্যাগুলো আসে। অথবা এরকমও আসে যে নিচের কোনটি বা এই একটা সেটের উপসেট কয়টি বা প্রকৃত উপসেট কয়টি বা শক্তি সেটের সদস্য সংখ্যা কত, এইগুলো। তার মানে আমরা বুঝলাম যে দ্বিতীয় ক্যাটাগরির এই ধরনের প্রশ্নগুলো আমাদের এই এসএসসি বা ফাইনাল পরীক্ষায় আসে আর কি। তারপরে কিছু ক্যাটাগরির প্রশ্ন আসে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। আর লাস্ট যে ক্যাটাগরি, অর্থাৎ 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি, তার মধ্যে শেষ ক্যাটাগরি হচ্ছে মান নির্ণয় সম্পর্কিত কিছু এমসিকিউ আসে। তো আমরা এই 4টা ক্যাটাগরির প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমত আমি 2টা প্রশ্ন লিখে রেখেছি। এই যে প্রথম যে প্রশ্নটা সেটা হলো x belongs to n such that x square is greater than or equal 4 এবং x cube is less than 100। তো মেনলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই সেটের নির্দিষ্টভাবে উপাদানগুলো দেওয়া নাই। তো আমরা জানি যে নির্দিষ্টভাবে না দেওয়া থাকলে সেই সেটটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। তার মানে এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে কোথায় নিয়ে যেতে হবে, তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তো যাই হোক, খুবই ইজি এই বিষয়টা। সেটা হলো কিভাবে দেখেন, আপনাদের কিন্তু এখানে দেওয়া থাকবে, যেহেতু এমসিকিউ আলোচনা, সুতরাং ক নাম্বারের প্রশ্ন, তারপরে খ নাম্বারের গ, তারপরে ঘ, এই 4টা অপশান দেওয়া থাকবে। তো ধরেন এখানে যে অপশানগুলো দেওয়া আছে, আমি অপশানগুলো দিয়ে দিই। এখানে ধরেন এখানে দেওয়া আছে 2 3 4, 2 3 4। তারপর খ নাম্বারে দেওয়া আছে 2 3 5 5। গ নাম্বারে দেওয়া আছে আপনার 3 4 5 3 4 5, হ্যাঁ 3 4 5। আর ঘ নাম্বারে দেওয়া আছে ধরেন 3 4 6। এই তো। এখন বিষয়টা হচ্ছে আপনার শর্ত হচ্ছে দুটা। একটা শর্ত হচ্ছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4, আর একটা শর্ত হচ্ছে এক্স কিউব ইজ লেস দেন 100। এখন আপনি অপশান চেক করেন। অপশানের মধ্যে দেখেন, প্রথমত খেয়াল করেন আছে কি 2 3, এটা কোথায় কোথায় আছে, এই যে এখানেও আছে, আর কোথায় আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। তার মানে আপনি 2 দিয়ে একবার চেক করে দেখেন। এখানে যদি উপাদানগুলোর মান আপনি কত ধরেন, 2 ধরেন, তাহলে 2 ধরলে 2 এর মাথার উপর 2 মানে কত হয়, 4 হয়। তো এখানে আপনার শর্তটা কি বলছে দেখেন, যে এক্স স্কোয়ারের মানটা হবে 4-এর চাইতে বড় অথবা 4-এর সমান। দেখেন তো এক্স স্কোয়ারের মান যখন আপনি এক্সের মান যখন 2 ধরেছেন তখন মান আসলো কত, 4। তো 4 এখানে এই শর্তটাকে ফিল আপ করছে। দেখেন 4-এর চাইতে বড় হয় না, বাট 4-এর তো সমান হচ্ছে। সুতরাং এটা কি হচ্ছে, যখন আপনি 2 দিচ্ছেন তখন কিন্তু এইটা সে শর্ত ফিল আপ করছে। আবার দেখেন এখানে যখন আপনি 2 দিচ্ছেন, 2 এর মাথার ওপর কিউব দেন, তাহলে কত হবে, 8 হবে। তো 8 100 চাইতে ছোট, সুতরাং এই শর্তটাও ফিল আপ করছে। তার মানে আপনি যখন 2 নিচ্ছেন তখন কিন্তু এই 2টা শর্তই ফিল আপ করছে। এবার যদি আপনি 3 নেন, এই যে 2 এর পরে 3 নেন, তাহলে 3 নিলে কি হচ্ছে, 3-এর মাথার ওপর যখন আপনি 2 দিচ্ছেন তখন 3 গুলো 2 বার গুণ করলে 3 3 9 হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন এই যে শর্তটা, এই যে 4-এর চাইতে বড় হবে বা 4-এর সমান হবে বলেছে। এক্স স্কোয়ারের মানটা 4-এর চাইতে বড় হবে বা 4-এর সমান হবে। তাহলে 4-এর চাইতে বড়, এই যে 9 তো 4-এর চাইতে বড়, তাই না? 4-এর সমান হওয়ার দরকার নাই, 4-এর চাইতে তো বড়। তার মানে এখানে 3 যখন দিচ্ছেন তখন এটা ফিল আপ করছে শর্ত। আবার দেখেন এখানে যখন কিউবের ক্ষেত্রে এই যে 3-এর মাথার ওপর 3 দিচ্ছেন তখন 3 3 9, 3 9 27। তাহলে দেখেন তো এখানে 27 এই 100-র চাইতে ছোট, সুতরাং এখানে 3ও কিন্তু কভার করছে। এখন 2 আর 3 কয়টা অপশান আছে দেখেন, এখানেও 2 আছে, এখানেও 3, এখানে 2 3 আছে, এখানেও 2 3 আছে। ওকে, তাহলে তো দুইটার মধ্যে এই জায়গাটাতে আছে 4 আর এখানে আছে কত, 5। খেয়াল করে দেখেন, আমরা যদি এবার 4 নিয়ে ক্যালকুলেশন করি, তার মানে আমরা 3 4 নিব। তাহলে 4-এর মাথার ওপর আপনি 2 দেন, তাহলে 4 4 কত, 16। এই 16 দেখেন 4-এর চাইতে কি হচ্ছে, বড় হচ্ছে, সুতরাং এটা শর্ত ফিল আপ করছে। আবার এখানে দেখেন 4 দেন, তার মাথার ওপর কিউব দেন, তাহলে 4 4 16, 4 16 কত, 64। এটাও শর্ত ফিল আপ করছে। তার মানে ক
এর যে তিনটা উপাদান আছে 2 3 4, এই তিনটা উপাদানই কিন্তু এদের দুইটা শর্তই ফিল আপ করছে। তার মানে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি এখানে। যখন আমরা অপশান মানে চেক করতে গেছি তখন আমরা কি করেছি, অ্যান্সারটা পেয়ে গেছি। এবার 5 দিয়ে দেখি যে আসলে 5 দিয়ে হচ্ছে কিনা। তো এখানে 5 দিলে তো হবেই, কারণ 5 5 25, এখানে 25 তো অবশ্যই কি 4-এর চাইতে বড়। কিন্তু এখানে যখন 5-এর মাথার উপর কিউব দিব তখন 5-এর মাথার উপর কিউব মানে কি, এই 5গুলো 3 বার আছে। এখন 3 বার 5 যদি আপনি গুণ করেন, 5 5 25, 5 25 125। শর্ত ছিল কি যে এখানে x কিউবের মানটা 100 চাইতে ছোট হবে, কিন্তু x কিউবের মান কত হলো 125, এটা কি 100 চাইতে ছোট না, এই জন্য এটা কেটে দেন, অর্থাৎ শর্তটা ফিল আপ করলো না। তার মানে এখানে 5 বা 5-এর চাইতে বেশি কিছু, এই যে 6, এগুলো দিয়ে কোনো শর্তই ফিল আপ করবে না। 3 আর 4 দিয়ে শর্ত ফিল আপ করেছে, দেখেন 3 আর 4 দিয়ে শর্ত ফিল আপ করেছে, কিন্তু 5 দিয়ে কোনো শর্ত ফিল আপ করেনি। সুতরাং আমরা এই যে 1 নম্বরেই অ্যান্সারটা আমরা কি করব, ক্লিক করে দিব। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের সমাধানগুলো অপশান থেকে বের করতে পারি। ওকে, তারপরে আপনি এখানে দেখেন এই যে 2 নাম্বার কি বলছে, এক্স, যে এখানে এক্স অথবা এ অথবা যাই থাকুক না কেন, এটা মানে হলো কি উপাদানগুলো, এই যে উপাদানগুলো অর্থাৎ সেটের উপাদানগুলো কার অন্তর্ভুক্ত হবে, এন। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এন মানে কি সংখ্যা, এই যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হবে। যেখানে স্বাভাবিক সংখ্যাটা কেমন হবে দেখেন, এই যে এক্সটা মিডিলে দিয়েছে না, এক্স আছে কোথায়, মিডিলে। কার মিডিলে, এই যে দেখেন 4-এর চাইতে বড় হবে, তার মানে উপাদানগুলো হবে কার চাইতে বড়, 4-এর চাইতে বড়, কিন্তু 5-এর চাইতে ছোট হবে বা 5-এর সমান হবে। এখন খেয়াল করে দেখেন তো স্বাভাবিক সংখ্যা কি, এই যে 1 2 3 4 5 6, এভাবে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এইখানে দেখেন তো 4-এর চাইতে বড় স্বাভাবিক সংখ্যা কি, 5, তাই না। এবার 5-এর চাইতে এক্স এর মানটা ছোট অথবা 5-এর কি হবে, সমান হবে। তাহলে 5-এর সমান, তাহলে শুধুমাত্র এখানে উত্তর হবে কত, শুধুমাত্র উত্তর হবে 5, অর্থাৎ 5। ওকে, তো আমরা এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এই ক্যাটাগরির এমসিকিউগুলো একটু বেশি বেশি করব। কেন করব, কারণ এই ক্যাটাগরির এমসিকিউ যদি আমরা না পারি তাহলে আমাদের এই যে উপসেট সংখ্যা বের করা, প্রকৃত উপসেট সংখ্যা বের করা, শক্তি সেট বের করা, এগুলো কখনোই আমরা পারবো না। হ্যাঁ, আমাদের যে ডোমেন রেঞ্জ, এইগুলোও আমরা কখনো সমাধান ফুলফিলভাবে করে আসতে পারবো না। তাই আমাদের অবশ্যই এই যে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ একটু বেশি মনোযোগ দিয়ে সমাধানগুলো করতে হবে। তো যাই হোক, আমরা যদি এই সেটটাকে ধরি, আমরা এই দ্বিতীয় ক্যাটাগরিতে চলে যাচ্ছি। আপনারা একটু তালিকা পদ্ধতিতে প্রকাশের এইভাবে বেশি বেশি অঙ্কগুলো কমপ্লিট করে নেবেন। তো দ্বিতীয় পদ্ধতি যে উপসেট বের করা, তো আমরা এইটাকে সেট নাম দিলাম। সেটের উপাদান পেলাম কি 2 3 আর 4, খেয়াল করেন। তো একটা সেট, এরকমভাবে যদি আপনাকে একটা সেট দিয়ে বলে যে এর উপসেট সংখ্যা কয়টি, উপসেট সংখ্যা কত, এইভাবে যদি বলে, একটাতে দিল ক নাম্বারে দিল 9টি, খ নাম্বারে 10, গ নাম্বারে দিল 8, ঘ নাম্বারে দিল 12টি। ওকে, তো এটা আপনার একটা সূত্র কভার করবে যে উপসেটের সংখ্যা নির্ণয়ের সূত্র, উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র আছে একটা, সংখ্যা নির্ণয়ের সূত্র, নির্ণয়ের 2 টু দি পাওয়ার n। এখানে n মানে হচ্ছে এই যে সেটের যে উপাদানগুলো আছে না, এই যে একটা উপাদান, 2টা, 3টা, n মানে হচ্ছে উপাদানের সংখ্যা। তার মানে এখানে তো 2 আছে সূত্রের, আর n মানে উপাদান সংখ্যা। কয়টা উপাদান আছে এখানে, 3টা উপাদান আছে, এই যে 1টা 2টা 3টা, তার মানে আপনি এখানে কত দিবেন, 3 দিবেন। তো মাথার উপর 3, তার মানে এই 2গুলো কয়বার আছে, 3 বার আছে। 3টা 2 যদি আপনি গুণ করেন তাহলে উত্তর আসবে কত, 8। এই যে এটা হলো আপনার কি উপসেট সংখ্যা। তার মানে আপনাকে যতই সেট দেখ না কেন, যে কোনো সেট দেখ, এখানে যে কোনো সেট দেখ, আপনাকে সেট দেখলেই আপনি যদি এভাবে দেখেন যে বি, এভাবে একটা সেট দিয়ে দিয়েছে, ধরেন এটা বি সেট দিয়ে আপনাকে বলছে যে এটার উপসেট নিচের কয়টি বা কোনটি নিচের উপসেট হবে। তার মানে আপনি সূত্র দিবেন 2 টু দি পাওয়ার এখানে n। এখন 2 এর মাথার উপর n মানে এখানে একটা উপাদান, বি একটা উপাদান, তার মানে কয়টা উপাদান, 2টা, তাহলে 2 দিলেন। 2 এর মাথার উপর 2 মানে 2 দুগুণা 4, সুতরাং উপসেট সংখ্যা হবে 4। তো যাই হোক, উপসেট সংখ্যার এই যে সূত্রটা 2 টু দি পাওয়ার n, এটা মনে রাখবেন। এখন এখানে যদি উপসেট সংখ্যা না বলে যদি এরকম বলতো যে প্রকৃত উপসেট সংখ্যা কতটি, এইভাবে এটাই দিল, দিয়ে বলছে এত এর এই যে প্রকৃত উপসেট বলে দিল, উপসেট সংখ্যা কত। ওকে, তাহলে আপনার প্রকৃত উপসেট সংখ্যা মেনলি কি, যে আমরা জানি প্রকৃত উপসেট সংখ্যার সূত্র হচ্ছে, এখানে উপসেট সংখ্যার যে সূত্রটা 2 টু দি পাওয়ার n, এখান থেকে আপনি শুধু 1 বিয়োগ করবেন। তার মানে 2 টু দি পাওয়ার n এর যে মানটা পাবো, এই মান থেকে শুধুমাত্র কত বিয়োগ করব, 1 বিয়োগ করে দেবো, তাহলে আমাদের উপসেট সংখ্যা নির্ণয় হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে অপশান অবশ্যই থাকবে, এখানে 8 থেকে 1 বাদ দিলে কত হবে, 7 হবে। তাহলে এখানে অবশ্যই 7, কোনো না কোনো অপশানে 7 থাকবে। তাহলে আমরা এই যে একটা সেট নির্ণয় করলাম তালিকা পদ্ধতি থেকে, এখান থেকে আমরা কিন্তু উপসেট সংখ্যা বের করতে পারছি। আবার এখান থেকে আমরা এই যে প্রকৃত উপসেট সংখ্যা বের করতে পারছি। আবার এখান থেকে আমরা এই যে শক্তি সেট,
এটা বের করতে পারবো। দেখেন একটু খেয়াল করলে দেখতে পাবেন যে শক্তি সেট কীভাবে আমরা বের করতে পারি। তাহলে আমরা একটা সেট নিয়ে আলোচনা করছি। এই যে এ একটা সেট 2 3 4 এইটা উপাদান ছিল, এইটার আমরা কি বের করব? শক্তি সেট বের করব। তো শক্তি সেট কোনটা? এই যে পি অফ এ মানে পাওয়ার অফ এ শক্তি সেট। তো শক্তি সেট হলো কি, যে মেনলি কি করতে হয়, শক্তি সেট বের করতে গেলে এটার আগে উপসেট বের করতে হয়। এই উপসেটগুলোকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে লিখি তাহলে যে সেট পাবো সেটাই হচ্ছে কি শক্তি সেট। বিষয়টা আমি বলি, শক্তি সেট বের করতে আমাকে প্রশ্ন করবে যে পি অফ এ নিচের কোনটি, এরকম প্রশ্ন করতে পারে। তো দেখেন প্রথমে আমাকে কি করতে হবে? এ সেটের উপসেট বের করতে হবে। এ সেটের উপসেট বের করতে হবে, উপসেট। তো এ সেটের উপসেট বের করতে গেলে কি করতে হবে? 2 টু দি পাওয়ার n এই সূত্র দিয়ে, তার মানে 2 এর মাথার উপর কত? 3, তার মানে 8টা পাবো আমি। তো এই 8টা উপসেট কি কি হবে দেখেন। প্রথমত হচ্ছে এখানে যে সেটটা আছে একটা একটা করে আপনি সেট নেবেন, তাহলে একটা একটা করে উপাদান নিয়ে এক একটা সেট হয়। তাহলে 2 শুধু উপাদান নিলেন, তাহলে 2 একটা সেট। এখানে শুধুমাত্র 3 উপাদান নিয়ে একটা সেট, তারপরে এখানে 4 উপাদান নিয়ে একটা সেট, 3টা সেট হয়ে গেল। তারপর আপনি প্রথম দুইটা নেবেন, অর্থাৎ 2 আর 3 এটা নিয়ে একটা সেট করবেন, আবার 2 এর সাথে 4 নিয়ে একটা সেট করবেন, তারপরে 3 এর সাথে 4 নিয়ে একটা সেট করবেন। ওকে, তারপরে যেটা করবেন এখানে যা সেট ছিল এই যে 2 3 4 এই সকল উপাদান নিয়ে এই সকল উপাদানটাও নিজেও হচ্ছে এই সেটের একটা উপসেট, আর একটা হবে ফাঁকা সেট। আপনি গুনে দেখেন যে এখানে 8টা এখানে উপসেট সংখ্যা হয়ে গেছে, এই যে 1 2 3 4 5 6 7 8। তার মানে আমরা এ সেটের উপসেট এটি পেয়ে গেছি। এখন বলছে যে পাওয়ার অফ এ, তার মানে পি অফ এ নিচের কোনটি। তার মানে আপনার এখানকার সকল উপসেটগুলোকে আপনি কি করবেন? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরবেন। তার মানে এটা যদি আপনি পি অফ এ লিখতে চান তাহলে এই জায়গাটাতে আপনি সেকেন্ড ব্র্যাকেট আবার দিবেন, আর এইখানে আপনি সেকেন্ড ব্র্যাকেট আবার দিবেন। ওকে, তাহলে আপনার এটাই হবে অ্যান্সার। এখন ওই 4টা অপশানের মধ্যে যে অপশানে এইভাবে থাকবে, যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকবে, সেই অপশানটাতে আপনি কি করবেন? ক্লিক করে দিবেন। এই ধরনের একটা আছে, প্রশ্ন আছে যে একটা সেট দিয়ে বলে যে নিচের কোনটি হচ্ছে পি অফ এ এর মান, এটা একটা প্রশ্ন আসে। অথবা প্রশ্ন করবে যে পি অফ এ এর সংখ্যা কত, মানে শক্তি সেটের সংখ্যা কত। তো এখানে শক্তি সেটের সংখ্যা কত? এই যে উপসেটের সংখ্যা যত ততই হচ্ছে আপনার শক্তি সেটের সদস্য সংখ্যা, এই যে 1টা 2টা 3টা, অর্থাৎ টোটাল হবে 8টা। এই তো আর কি। তো এই ক্যাটাগরির আপনার এই দ্বিতীয় ক্যাটাগরিতে এই অঙ্কগুলো আসে আর কি। তো আমরা এবার চলে যাব ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। তো ডোমেন এবং রেঞ্জ এইটা নির্ণয় করার জন্য 2 ক্যাটাগরিতে আপনার এই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায়। এক ক্যাটাগরি খুবই ইজি, আপনার প্রথমে দেওয়াই থাকে, যেমন ধরেন এই যে এইভাবে। তো মনে রাখবেন এই যে ডোমেন এবং রেঞ্জ এইটার জন্য মেনলি ক্রোমোজোর, এই যে ক্রোমোজোর খুবই গুরুত্বপূর্ণ। ক্রোমোজোর গুরুত্বপূর্ণ। এখন ক্রোমোজোর মানে কি? ক্রোমোজোর মানে হচ্ছে প্রথম মানটা হবে এক্স এর মান আর পরের মানটা হবে ওয়াই এর মান, এই ধরনের একটা থাকবে, এটাকে ক্রোমোজোর বলা হয়। তো আপনার ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের জন্য প্রথম যে মানগুলো, অর্থাৎ এক্স এর মানগুলোকে আমরা ডোমেন বলবো, আর ওয়াই এর মানগুলোকে আমরা কি বলবো? রেঞ্জ বলবো। তো প্রথম ক্যাটাগরির এরকম দেওয়া থাকে যে একটা সেট দিবে, সেটের আপনার এখানে ক্রোমোজোরগুলো দেওয়াই থাকবে, যেমন -3 2, তারপরে এখানে কমা দিলেন, তারপরে এখানে 3 3, তারপরে এখানে 4 3, এইভাবে দিলেন। এটা একটা সেট। এবার এটা দিয়ে আপনাকে বলছে যে এর ডোমেন কত। তাহলে আপনি যখন ডোমেন নির্ণয় করবেন তখন খুবই ইজি, এই ডোমেন নির্ণয় করা খুবই ইজি। যে ডোমেন কি হবে? ডোমেনটা হচ্ছে আপনার শুধুমাত্র এই এক্স এর মান যেগুলো, তাহলে এটা একটা ক্রোমোজোর, তো এই ক্রোমোজোমের এটা হলো এক্স এর মান, অর্থাৎ -3 হচ্ছে এক্স এর মান, -3 একটা উপাদান, এখানে 3 একটা উপাদান, এই যে 3, তারপরে এখানে প্রথমে কি আছে? 4 আছে, এখানে 4 নিয়ে নিলাম, অর্থাৎ প্রথম মানগুলো নিয়ে কি হবে? ডোমেন হয়ে যাবে। তার মানে এখানে ডোমেন হচ্ছে এইটি। আর যদি রেঞ্জ বের করতে চান তাহলে রেঞ্জ কোনগুলো হবে? এখানে রেঞ্জ হবে দ্বিতীয় মান, মানে ওয়াই এর মানগুলো। তাহলে এখানে দ্বিতীয় মান কে আছে? 2 আছে, এখানে এটা 2, তারপরে 3, তারপরে এখানেও 3 আছে। তো ডাবল যদি থাকে, অর্থাৎ 3 3 যদি থাকে, তাহলে আপনি কয়টা নেবেন? শুধুমাত্র একটা নেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে এইভাবে যদি দেওয়া থাকে তাহলে ইজিলি আমরা কি করতে পারি? ডোমেন এবং রেঞ্জ বের করে নিতে পারি। আমি আরেকটা দেখাই, ধরেন এইভাবে দেওয়া আছে, এইভাবে একটা সেট দিয়ে ধরেন এ বি, তারপরে বি সি, তারপরে সি ডি, এরকম দেওয়া আছে, দিয়ে বলছে ডোমেন কত হবে। তাহলে এখানে ডোমেন হবে কত? ডোমেন হবে এই যে এ, তারপরে বি সি, অর্থাৎ প্রথম যে মানগুলো সেইগুলো হবে ডোমেন। ক্রোমোজোরের প্রথম যে মানগুলো সেইগুলো হচ্ছে কি? ডোমেন। ওকে, আর রেঞ্জ কোনগুলো হবে? রেঞ্জ হবে আপনার দ্বিতীয় মানগুলো, দেখেন বি সি ডি, বি সি
ডি। কোনো মান যদি রিপিট থাকে মানে একই রকম থাকে তাহলে আপনারা একটা মান লিখবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে এই ক্যাটাগরির ডোমেন রেঞ্জ নির্ণয় করা খুবই সহজ, কিন্তু আরেকটা ক্যাটাগরির ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলে। সেটা কোনটা? যে দেখেন আপনাকে এইভাবে দিবে যে পি এটা একটা সেট, এখানে বলে দিল যে পি হচ্ছে 2 3। ওকে, আর একটা সেট দিল কিউ, কিউ দিয়ে বলছে যে কিউ হচ্ছে আপনার মনে করেন 2 4, এরকমভাবে দিয়ে বলছে যে এইটার কী বের করতে হবে, ডোমেন এবং রেঞ্জ বের করতে বলবে। তো প্রথমত হচ্ছে এইভাবে যদি দেওয়া থাকে, অনেক সময় কি থাকে এই যে পি ক্রস কিউ এটা দেওয়া থাকে, দিয়ে বলে যে এটার ডোমেন এবং রেঞ্জ বের করো। যদি না বলে তাহলে আপনাদের কাজ হবে প্রথমেই সেট দুটার ক্রস গুণন করবেন, অর্থাৎ কার্তেশীয় যে গুণজ আছে এই গুণনটা করবেন, ক্রস গুণজ যেটা। তাহলে পি ক্রস কিউ, এবার পি এর মানগুলো বসান 2 3 ক্রস 2 4। ওকে, এবার যখন আপনি কার্তেশীয় গুণজ করবেন মানে ক্রস গুণন করবেন, তখন কি হবে, এই যে প্রথম সেটের যে প্রথম উপাদান, এই প্রথম উপাদান কমা এটার সাথে দ্বিতীয় সেটের যে প্রথম উপাদান, সেই প্রথম উপাদানটা দিয়ে একটা ক্রোমোজোর গঠন করবে। ওকে, তাহলে এই 2 এর সাথে এইটা একটা সম্পর্ক দিয়ে ক্রোমোজোর হলো। তারপরে ক্রোমোজোরকে আপনি কি করবেন, কমা দিয়ে পৃথক করেন। আবার 2 এর সাথে দ্বিতীয় সেটের দ্বিতীয় উপাদান, এই যে 2 এর সাথে 4 মিলে একটা ক্রোমোজোর গঠন করবে। ওকে, ব্যাস 2 এর কাজ শেষ। আবার 3 এর সাথে দ্বিতীয় সেটের প্রথম উপাদান, তাহলে 3 এর সাথে কে 3, 2, আবার 3 এর সাথে 4, তার মানে 3, 4, এই যে 3 এর সাথে আবার কার 4 এর ক্রোমোজোর গঠন হবে। ব্যাস এই ক্রোমোজোরকে আপনি কি করবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিবেন, তাহলে এটা হলো কার্তেশীয় গুণজ। ওকে, এইবার আপনি কি করবেন, যখন আপনি এটা পেয়ে গেলেন তখন আপনি এখান থেকে কি বের করতে পারবেন, ডোমেন এবং রেঞ্জ সহজেই বের করতে পারবেন। তার মানে আগের যে প্রশ্নগুলো ছিল সেটা কি ছিল, যে আগে থেকেই এটা দেওয়া ছিল, কিন্তু আরেক ক্যাটাগরির প্রশ্নে কি থাকবে, দুইটা সেট দেওয়া থাকবে এবং সেট দেওয়ার পর আপনাকে কি বলবে, ডোমেন এবং রেঞ্জ, নিচের কোনটি ডোমেন অথবা নিচের কোনটি রেঞ্জ, এই ধরনের প্রশ্ন করবে। তখন আপনি কি করবেন, তখন আপনি প্রথমে এই দুইটা সেটের ক্রস গুণন করে নেবেন। ক্রস গুণন করার পর এখানে যে ক্রোমোজোরগুলো পেলেন, এই ক্রোমোজোরগুলো থেকে প্রথম যে মান, সেই মানগুলো দেখেন এখানে প্রথম মান কি আছে, প্রথম মানগুলো আছে অর্থাৎ এক্স এর মানগুলো আছে, দেখেন প্রথমে আছে 2, এখানে এই 2, তারপরে আছে দেখেন 2, তারপরে আছে কত 3, তারপরে আছে কত 3, এখানে এই 4টা মান আছে এক্স এর জায়গায়, অর্থাৎ প্রথম যে মানগুলো। এখন ডোমেন কোনটুকু হবে, যদি রিপিট থাকে তাহলে আমরা কয়টা নিব, একটা, তার মানে দুইটা 2 আছে এই জন্য নিব একটা, তাহলে 2 নিলাম। এখানে দুইটা 3 আছে এই জন্য আমরা নিব একটা 3। ব্যাস আমার ডোমেন নির্ণয় হয়ে গেল। এবার রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে অনুরূপভাবে দেখেন তো, এখানে দ্বিতীয় উপাদান কি আছে, প্রথমে আছে 2, এই যে 2, তারপরে আছে 4, তারপরে এখানে দ্বিতীয় অপশানে আছে অর্থাৎ ওয়াইয়ের জায়গায় কত আছে 2, তারপরে এখানে আছে কত 4, তার মানে দেখেন 2 4 2 4 রিপিট আছে, তার মানে দুইটা 2 এর পরিবর্তে আপনি নেবেন কয়টা, একটা, দুইটা 4 এর পরিবর্তে একটা 4 নেবেন। ব্যাস এই যে ডোমেন এবং রেঞ্জ, এইভাবে আমরা ডোমেন এবং রেঞ্জ এইগুলো বের করতে পারবো। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এক ক্যাটাগরির আমাদের প্রশ্ন আছে, সেটা হলো মান নির্ণয়, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের মান নির্ণয় হলেই আমরা মনে হয় এই 4 ক্যাটাগরিতে যদি ভাগ করে আমরা এমসিকিউগুলো করি, তাহলে আমাদের খুব সহজেই এমসিকিউ এর ওপর আলাদা একটা মানে কনফিডেন্স চলে আসবে। আমরা কয়েকটা মান নির্ণয় দেখি। যেমন দেখেন প্রশ্ন থাকবে এরকম যে এফ অফ এক্স এটা একটা ফাংশন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব বাই এক্স স্কোয়ার, এটা হলে এফ অফ মাইনাস 1 এর মান কোনটি, এর মান কোনটি। ব্যাস এই ধরনের প্রশ্নগুলো সাধারণত এগুলো আপনার ওই সৃজনশীলও আসে আর কি। তো আপনি কি করবেন, এখানে দেখেন এফ এর পরে কি আছে, -1 আছে, এখানে খেয়াল করেন এফ এর পরে কি আছে, এক্স আছে, এখানে এক্স আছে বলে দেখেন ইকুয়াল টু অর্থাৎ ডান পাশে এইটা হলো কি, এই যে এক্স এর যে সমাধান, এক্স এর এগুলো সমীকরণটা দিয়ে রেখেছে, অর্থাৎ এখানে এক্স আছে বলে এই জায়গাগুলোতে এক্স আছে, এই যে এই জায়গাগুলোতে এক্স আছে। তাহলে এখানে এই ব্র্যাকেটের মধ্যে কি আছে, -1 আছে, আপনি জাস্ট এক্স এর জায়গায় কি বসাবেন, -1 বসাবেন, তার এক্স এর জায়গায় কি বসাবেন, -1 বসাবেন। ব্যাস তাহলে এক্স এর জায়গায় -1, তাহলে -1 এর ক্ষেত্রে আমি বারবার একটা কথা বলি, আমার আগের ক্লাসগুলোতে আমি বলে রেখেছি যে মাইনাস মানটা আপনার জন্য একটা রেড সিগন্যাল। তো যেহেতু রেড সিগন্যাল, আপনি কি করবেন, একে ব্র্যাকেটের মধ্যে লিখবেন। তো যেহেতু এক্স এর মান হচ্ছে -1, এই যে এক্স এর মানটাকে আমরা কি করব, ব্র্যাকেটের মধ্যে লিখে তার মাথার উপর আছে 2, ব্যাস 2 দিয়ে দিব, এখানে প্লাস দিব, আবার এক্স এর মান হচ্ছে -1, তার মাথার উপর দিবেন 3, এখানে এক্স এর মান হচ্ছে -1, তার মাথার উপর দিবেন 2। ওকে, তাহলে এখানে 1 1 রেখে দেন,
প্লাস এখানে একটা কথা কি যে মাইনাস এর মাথার ওপর মানে -1 হোক -2 হোক -3 হোক, এক কথায় মাইনাসের মাথার ওপর যদি জোড় সংখ্যা থাকে তাহলে বুঝবেন যে এখানে যতই মাইনাস আপনি গুণ করেন না কেন উত্তর হবে প্লাস। তার মানে এখানে দুইটা মাইনাস গুণ করলে প্লাস হবে, ওই প্লাসের সাথে এই প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস। আর একের মাথার ওপর যত মানেই থাকুক না কেন, যত সংখ্যায় থাকুক উত্তর হবে 1। তার মানে একের মাথার ওপর 2 আছে, তারপরে উত্তর হবে কত? 1। এখানে দেখেন এই যে মাইনাস আছে না, এই মাইনাসের মাথার ওপর পাওয়ার আছে কত? 3। তার মানে বিজোড় পাওয়ার আছে, বিজোড় পাওয়ার হলে অ্যান্সার হয় মাইনাস। মাইনাসের মাথার উপর যদি জোড় পাওয়ার থাকে অ্যান্সার হয় প্লাস, মাইনাসের মাথার উপর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে অ্যান্সার হবে মাইনাস। তাহলে এখানে মাইনাস অ্যান্সার আসলো, এ মাইনাসের সাথে এ প্লাস যদি গুণ করেন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। আর অনের মাথার উপর 3 মানে কত? 1। এখানে এই মাইনাসগুলো দুইটা আছে, মাইনাসে মাইনাসে প্লাস, অনের মাথার উপর 2 মানে 1। এখানে একটা +1 থেকে একটা -1 চলে গেল, তাহলে 0 থাকবে। তাহলে ওপরে কি হবে? 1 আর নিচে হচ্ছে 1, তার মানে 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হয় উত্তর। তো এইভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারি খুব সহজে। আপনারা এটা কিন্তু কয়েকবার যদি এভাবে ক্যালকুলেশন করেন তাহলে ওই কয়েক সেকেন্ডেই আমরা এই এমসিকিউ এর উত্তরটা করে নিতে পারবো। ওকে, তারপরে দেখেন আরেকটা প্রশ্ন আছে। তো এই ক্যাটাগরির মান নির্ণয় ক্যাটাগরির যে ইয়েগুলো আছে, এমসিকিউগুলো আছে, সেইগুলো আমরা কভার করব। আরেক ক্যাটাগরির মান আছে, মান নির্ণয়ের অঙ্ক আছে, সেটা হলো f of x equal to x cube plus px minus 6x minus 9 হয়। এখানে বলবে যে যদি এইটা হয় তবে p এর কোন মানের জন্য, p এর কোন মানের জন্য f of -3 equal to 0 হবে। খেয়াল করে দেখেন, তার মানে এর আগের অঙ্কে কি ছিল? f of -1 এর মান বসাতে বলছিল। এই অঙ্কে দেখেন f of -3 equal to 0 বলছে। তো এটা তো আমার শর্ত। তো আমার ফাংশনটা আছে কি? f of x equal to x cube plus px minus 6x minus 9। তো এখানে আমি শুধুমাত্র কি করব? এই f of -3 বসাবো। তার মানে x এর জায়গায় শুধু আমার কাজ হবে -3 বসানো। ব্যাস, -3 বসালাম, p এর জায়গায় থেকে গেল, x এর জায়গায় আমি কি বসাবো? -3 বসাবো। ওকে, এখানে x এর উপর স্কোয়ার আছিল, x এর উপর স্কোয়ার। ওকে, তারপরে -6, এখানে x এর মান হচ্ছে -3 আর এখানে -9। ওকে, এখানে দেখেন এই যে মাইনাসের মাথার উপর 3 আছে, তাহলে অ্যান্সার হবে কি? অবশ্যই মাইনাস আসবে এখানে। আর এই 3 গুলো 3 বার আছে, তাহলে 3টে 3 যদি আমি গুণ করি তাহলে কত আসবে? 27 আসবে। ওকে, তারপরে দেখেন এখানে মাইনাস আছে, মাইনাসের ওপর 2 পাওয়ার আছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 3 9, তাহলে 9p আসলো। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 3 6 18 -9। তার মানে এখানে দেখেন 9p এর কোনো সঙ্গী নাই, তার মানে একে আমি আগেই লিখে দিলাম 9p। ওকে, এখানে এটা হলো কত? 27। তো 27, এখানে -9 -27, তাহলে -36, -36 থেকে 18 বাদ দিলে -18 হবে, তার মানে -18 এটা। ওকে, তার মানে আমরা এখানে f of -3 এটার মান পেয়ে গেলাম এটা। এখন শর্তটা কি বলেছে? শর্তটাতে বলছে দেখেন যে f of -3 ইকুয়াল টু কত হবে? 0 হবে। তো f of -3 আপনি মান পেলেন কত? f of -3 মান পেয়েছেন হচ্ছে 9p - 18, এইটা মান পেয়েছেন, ইকুয়াল টু কত? 0। তো এবার ক্যালকুলেশন করেন। আপনি কি করবেন? 9p কে এখানে রাখেন, 18কে পার করে দেন, তাহলে 18 এখানে প্লাস আছে, এদিকে গেলে কি হবে? মাইনাস হবে। এবার আপনি p কে রাখেন, 9কে ওদিকে পার করে দেন, তার মানে এখানে আপনি p এর মান কত পেলেন? 18/9 সমান হচ্ছে 2। এভাবে p এর মানটা আপনি বের করতে পারেন। তো যাই হোক, আমরা এমসিকিউ মেনলি 4 ক্যাটাগরিতে ভাগ করব। 4 ক্যাটাগরিতে ভাগ করে এইভাবে আমরা ক্যালকুলেশনগুলো করব এবং আমাদের ক্যালকুলেশনের যেগুলো ভ্যারিয়েশন মানে কোন কোন প্রকৃতির ক্যালকুলেশনগুলো আছে সেইগুলো বোঝানোর চেষ্টা করলাম। তো নেক্সটে ইনশাল্লাহ কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।